যখনই ভার্সিটিতে আমি ঢুকবো ঠিক তখনই দেখতে পেলাম একদল ছেলে মেয়ে একটা ছেলেকে র্যাগিং করছে। প্রথমে ছেলেটাকে উদুম কেলানি দেওয়া হলো, তারপর তাকে খালি গায়ে পুরো ভার্সিটি ঘোরানো হলো, যা আমি কখনো আশা করিনি। আজ আমার ভার্সিটিতে প্রথম দিন, আর যার উপরে যা বললেন তা হলো, আজকে আমি যখন ভার্সিটিতে ঢুকছিলাম তখন এই দৃশ্য দেখলাম। আমি ভেবেছিলাম ভার্সিটিতে আর এসব র্যাগিং ট্যাগিং হয় না, কিন্তু আমি ভুলছিলাম। এবার আসুন আমার পরিচয় দেওয়া যাক। আমি রিহান, বাংলা 3য় বর্ষে পড়ি, ঢাকা ভার্সিটিতে আসছি পড়াশোনা প্লাস ভালো হইতে। বাবা মা কেউ নেই, এক কথায় আমি একা। কিন্তু আমার 3টা ছোট ভাই আছে, যারা আমার নিজের ভাই না, কিন্তু তার থেকেও বেশি কিছু। তাদের নাম সিজান, মানিক, প্রীতম। আমি পা টিপে টিপে ভার্সিটিতে প্রবেশ করলাম। সবাই আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি যেন মঙ্গল গ্রহ থেকে আসছি। তাকানোর যথেষ্ট কারণ আছে, কারণ আমার পরনে ফুটপাথ থেকে কেনা একটা 150 টাকার শার্ট এবং একটা কম দামি প্যান্ট, পায়ে একটা লোটর স্যান্ডেল। আসল লোটর না, নকল। আমি সামনে থেকে এগোতে থাকলাম, কিন্তু হঠাৎই ওই র্যাগিং গ্যাং থেকে একটা মেয়ে আমায় ডাকলো। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম, তারপর ইশারায় বললাম আমি। ওই মেয়েটা আমায় কইলো, আমিও যাইতে লাগলাম। ওখানে গিয়ে দেখলাম 7 জন মেয়ে ও 5 জন ছেলে। একটা মেয়ে পেছন দিকে হয়ে আছে, চুলগুলো হাঁটু পর্যন্ত। আর ওদের সবাইকে দেখে বুঝলাম যে এরা সবাই বড় বাবার বেগে যাওয়ার সন্তান। তারপর একটা মেয়ে নীলাদ্রি বলে ডাকলো এবং তার সাথে সাথে মেয়েটা ঘুরে দাঁড়ালো। বুঝতে আর বাকি হলো না যে এই মেয়ের নামে নীলাদ্রি। মেয়েটা অপরূপ সুন্দর। আমি একবার তাদেরকে তাকিয়ে আবার চোখ সরে ফেলে মাথা নিচু করে রাখলাম। তারপর মেয়েটা বলা শুরু করলো, ও আচ্ছা, তা মিস্টার খ্যাত, নাম কি তোর? রিহান। ও আচ্ছা, কই থেকে যে আসছিস? দেখে তো মনে হয় ডাস্টবিন থেকেই উঠে আসছিস। ওয়াক থু। আর দেখে মনে হচ্ছে তুই ভার্সিটিতে নতুন। কি জন্য যে স্যারেরা তোদের মতো ফইনের পোলাদের এই ভার্সিটিতে ঢোকায়? শোন, আমি হলাম এখানকার এমপির মেয়ে, আর এরা সবাই ঢাকার বড় বড় বিজনেসম্যানের ছেলে মেয়ে। আর এখানে সবাই আমার কথা মেনে চলে। তোকে সব ডিটেলস জানিয়ে দিলাম। হঠাৎ করে 5টা বাইক ভার্সিটিতে প্রবেশ করলো। সবাই তার দিকে তাড়াতাড়ি ভেতরে যেতে লাগলো। নীলাদ্রির গ্যাংয়ের সবাইও। নীলাদ্রি যেতে চায়নি, কিন্তু ওর বান্ধবীরা ওকে জোর করে নিয়ে গেল। এখন ক্যাম্পাসটাতে শুধু রিহান আর ওই 5টি বাইকে বসে থাকা 10 জন ছেলে। বাইক থেকে ছেলেগুলো নামলো আর রিহানকে উদ্দেশ্য করে বলল, কি রে, সবাই পালিয়ে গেল, তুই গেলি না? তুই মনে হয় নতুন। শোন, আমি হলাম রাফাত ভাইয়ের ভাই মামুন, আর রাফাত ভাইয়ের নাম শুনলে পুরো ঢাকা কাঁপে। যা, তোকে একটা চান্স দিলাম, পালা। সিংহ তো সিংহ, তার সামনে যদি 1000টা বাঘ এসেও গর্জন ছাড়ে তবুও সে একটুও ভয় পায় না। কিন্তু সিংহ যদি একবার গর্জন ছাড়ে তাহলে 1000টা বাঘও লেজ গুটিয়ে পালায়। কে বে তুই? এত বড় সাহস তুই কই পাস? সাহস? সাহস আর বুদ্ধি এটা তো উপরওয়ালা সবাইকে দেয়, কিন্তু সবাই সেটার সঠিক ব্যবহার করতে পারে না। যে পারে দিন শেষে সেই বিজয়ী এই বাচ্চা মরার লড়াইয়ে। ভাই, এর সাথে তো বকবক করার কি আছে? চট করে ধরে শুট করে দাও। দাঁড়া, আমি তো এর সাহস দেখে অবাক হচ্ছি। এই কাজ একটা শিক্ষা দিয়ে যাব। এই, কে আছিস? ধরবেটাকে। সবাই মিলে আমাকে ধরে উদম কেলানি দিতে থাকলো। তাদের মার খেতে খেতে আমি নিচে পড়ে গেলাম, কিন্তু ওরা তাও আমাকে মারতেই আছে। আমি চুপচাপ মার খেয়ে যাচ্ছি, কোনো শব্দ করছি না। এক পর্যায়ে তাদের ফোনে একটা কল আসে এবং আজ বেঁচে গেলে বলে তারা চলে গেল। আমার গায়ে ওঠার মতো শক্তিও নেই। হঠাৎ আমি দেখলাম ভার্সিটির মেইন গেট দিয়ে সিজান, মানিক, প্রীতম ঢুকতেছে। তারা ওই ভার্সিটিতে পড়ে, বাংলা প্রথম বর্ষে। তারা আমাকে পড়ে থাকতে দেখে দৌড়ে আসে আমার কাছে। ভাই, আপনার এমন অবস্থা কি করছে ভাই? ভাই, আপনি একবার খালি নামটা বলেন। ভাই, ওরা আপনাকে মারলো, আপনি ওদের কিছু বলেননি কেন? তোরা থামবি? আমায় তোল আর বাড়ি নিয়ে চল, আজ আর ক্লাস করবো না। আচ্ছা ভাই, চলেন। তারপর ওদের সঙ্গে বাসায় চলে আসলাম, এসেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে ঢোকার সময় নীলাদ্রির গ্যাংয়ের ডাক, আমিও গেলাম। কালকে তো ভাব দেখাইতে গিয়া কেলানি তো ভালোই খাইলি বলেই সবাই হাসা শুরু করলো। আমি চুপচাপ মাথা নিচু করে বলি,
সবসময় সিংহের হিংস্রতা দেখাতে নেই, কারণ সিংহ যদি সবসময় তার হিংস্রতা দেখায় তাহলে আশেপাশে থাকা পাতি বাঘগুলো জঙ্গলে ঢুকতে ভয় পাবে। এত কথা কি থেকে আসে? হ্যাঁ, তোকে বলেছি না আমাদের সামনে মাথা নিচু করে থাকবি, তা না করে তুই বড় বড় কথা ছাড়ছিস। হঠাৎই বেল পড়লো, সবাই যার যার মধ্যে ভেতরে চলে গেল। তোকে তো আমি পরে দেখতেছি। বলে ভেতরে চলে গেল। আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে আমার ক্লাসরুম খুঁজতে খুঁজতে চলে গেলাম রুমে। আমি যখনই ভেতরে ঢুকতে যাব তখন আমি যা দেখলাম আমি তা দেখে পুরাই অবাক, কারণ আমি আর নীলাদ্রি সেম ডিপার্টমেন্টেরই সেম বসে। আমাকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে নিশা, নীলাদ্রির বান্ধবী, নীলাদ্রিকে বলতেছে, সেটাই তো দেখতেছি, ওকে একটা শিক্ষা দিতে হবে। ঠিক বলেছিস। আমি মাথা নিচু করে ক্লাসে ঢুকলাম। সবার শেষে একটা বেঞ্চে ফাঁকা আছে, আমি গিয়ে ওখানে বসলাম। আমি যখন ভেতরে যাচ্ছিলাম তখন সবাই আমাকে দেখে কিরকম এক ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে দূরে সরে যাচ্ছিল। তাদের কাছে হয়তো আমি কোনো মানুষই না। আমার কাজে যে ব্যাগটা ছিল ওটাও খুব পুরাতন। আমি গিয়ে সবার শেষের বেঞ্চে বসলাম। আমি বসার পরে নীলাদ্রি আমার দিকে রাগের লোক নিয়ে আসতেছিল, কিন্তু তখনই ক্লাসে স্যার প্রবেশ করে, তাই আর সে আসলো না। স্যারও এসে আমার দিকে কিরকম এক ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। তারপরে, এই ছেলে দাঁড়াও। জি স্যার, বলুন। তোমার নাম কি? রিহান। তোমার কি কোনো ভালো জামা কাপড় নেই? এগুলো কি পরে আসছো? মনে হয় ডাস্টবিন থেকে উঠে আসছো। স্যারের কথা শুনে সবাই হাসতে লাগলো। মনে হচ্ছে এখনই গিয়ে শালাকে শর্ট করে শুট করে দেয়। মনে মনে আমি বললাম, আমি রাগ কন্ট্রোল করে বললাম, স্যার আমার মা বাবা কেউ নেই, আমি খুব গরিব, টিউশনি করাই নিজের খরচ চালাই। স্যারের হয়তো একটু মায়া হলো, তাই তিনি আমাকে বসতে বললো। স্যার তার মতো ক্লাস করাচ্ছে। ক্লাসে এক পর্যায়ে স্যার বললেন, কাল আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, সেখানে এখানকার এমপি সহ আরো অনেক নামকরা ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেখানে প্রতিটি ক্লাস থেকে 3 জন করে বক্তাকে বক্তব্য দিতে হবে। কিসের উপর স্যার? মাফিয়া। হোয়াট? মাফিয়াদের কাজের উপর, দেশের প্রতি তাদের কর্তব্যের সম্পর্কে। তো কে কে বলবা? স্যার আমি। ওকে, আর একজনকে? স্যার রিহান। হোয়াট? ও কি পারবে? স্যার আমি শিখিয়ে দিবনি। ওকে, সবাই ভালো করে প্র্যাকটিস করিও। বাবাই। আমি তো বাবাকে চরম সীমায় লে হালুয়া, আমার কোনো কথাই শুনলো না। ওরা যা যা বললো তাই। এখন কি আর করার। স্যার যাওয়ার পর নীলাদ্রিরা আমার দিকে তাকিয়ে 32টা দাঁত বের করে হাসতেছে। আমার রাগ হয়ে গেল। আমি ব্যাগ নিয়ে চলে আসলাম। ওরা কিছু বলতে চাইছিল, কিন্তু আমি দাঁড়ালাম না। এদিকে, ভাইয়া, আজ তোমাকে কেন জানি এত চিন্তিত লাগছে। এমনি উনি কি ঢাকাতে চলে যাচ্ছে? কে ভাই? আর তুমি কাকে আপনি করে বলছো? যার নাম শুনলে কি না সবাই কাঁপে, সে আবার কাকে এত রেসপেক্ট করে? বুঝবি না তুই এসব। যার নাম শুনলেই শুধু আমি বাংলাদেশের পুরো মাফিয়া ওয়ার্ল্ড কাপে, আমি তাকে নিয়ে চিন্তিত। সে কি ঢাকায় চলে আসছে? কও কি? এটাই সত্যি। ভাইয়া, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। কি? কালকে একটা খ্যাতমার্কা ছেলেকে হুদুম কেলানি খেলাইছি। কেন? বড় বড় লেকচার মারতেছিল। ও শোন, কাল ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, আমাকে যেতে হবে। ও আচ্ছা। এদিকে আমি ব্যাগ নিয়ে এসে ক্যাম্পাসের বকুল গাছটার নিচে বসে আছি। হঠাৎ দেখি সিজান, মানিক, প্রীতম 3টা মেয়ের পিছনে যাচ্ছে। আমি তো দেখে পুরাই টাস্কি খাইছি। ওরা হয়তো আমাকে দেখে নাই, তাই হয়তো এখনো এমন করছে। আমি আমার পকেট থেকে আমার আইফোন মানে নোকিয়া বাটন ফোন বের করে সিজানকে কল দিলাম। এদিকে, ধ্যাত, কে রে এই সময় কল করে? দেখ কে ফোন দিচ্ছে। দাঁড়া। সিজান ফোন বের করে দেখে, আরে শালা, ভাই ফোন দিছে। কি? তাড়াতাড়ি ফোন ধর আর স্পিকার অন কর। সিজান ফোন ধরলো। হ্যাঁ ভাই, বলেন। করে তোরা? এই তো ক্লাসে। সেটা তো দেখতেই পাচ্ছি। তোরা কি ক্লাস করতেছিস?
ওরা সবাই আশেপাশে ভয়ে ভয়ে তাকিয়ে দেখে বকুল গাছের নিচে আমি বসে আছি। লে, কাম সেরেছে, কপালটা বুঝি পড়লো। হরে, তাই মনে হচ্ছে। অত কথা এখন বাদ দিয়ে চল তিনজনে মিলে গিয়ে ভাইয়ের পায়ে পড়ি। যেই বলা সেই কাজ। ওরা তিনজন মিলে ওখান থেকে এক দৌড়ে ভাই বলে চিল্লিয়ে গিয়ে আমার পায়ে পড়ছে। এই প্রীতম, তুই ওইদিকে একটু সরে যা না, ভাই ভালো করে ভাইয়ের পাটা ধরতে দে। তুই মানিককে বল, আমি পারবো না। আমিও পারব না। তোরা থামবি? ওঠ বলছি, ওঠ পাসার। ওরা সবাই পা ছেড়ে উঠলো। শোন, আমি কিছু কথা বলি। প্রেম ভালোবাসা আমাদের জন্য নয় রে, কারণ আমাদের দিনই শুরু হয় রক্ত দিয়ে এবং শেষও হয় রক্ত দিয়েই। যেখানে আমাদের জীবনেরই কোনো নিশ্চয়তা নেই, সেখানে আরেকটা জীবনকে জড়িয়ে কি লাভ বল? তো ভাই চলো না, আমরা এগুলো বাদ দিয়ে সাধারণ মানুষ হয়ে যাই। এই লাইনে আসা যত সহজ, বের হওয়া তার থেকে অনেক কঠিন। কিন্তু হ্যাঁ, আমি এই লাইন থেকে বের হব। আমি আমার মা বাবাকে দেওয়ার শেষ কথা রাখবো। আমি এখান থেকে বের হব, তার আগে আমাকে এই দেশটাকে অনেক বড় একটা চক্র থেকে, যেখানে সব রকমের খারাপ কাজ করে, সেটাকে ধ্বংস করতে হবে। কে সেটা চালায় বা সেটা কার, এটা আমি এখনো জানি না। এগুলো করার পর আমি নিজেই নিজেকে আইনের কাছে আত্মসমর্পণ করব। তারপর তারা আমাদের যে শাস্তি দেবে সেটা আমরা মাথা পেতে নেব। হ্যাঁ ভাই, হ্যাঁ চলো না, আমরা সাধারণ মানুষই বেঁচে থাকি। কেন ভাই, আমরা তো দেশের কোনো ক্ষতি করিনি, কোনো নির্দোষ মানুষকে মারিনি। যারা অপরাধ করছে আমরা তো তাদের মারছি, যাদের আইনে কোনো শাস্তি দিতে পারেনি। হ্যাঁ ভাই, আমরা বরঞ্চ গরিবদের কত সাহায্য করছি। হ্যাঁ ভাই, আমরা যে টাকা ড্রাগস স্মাগলারদের কাছ থেকে নেই, তাদেরই মেরে দিয়ে সেই টাকা তো আমরা গরিবদের মাঝে বিলিয়ে দেই। জানি না কি হবে, কিন্তু আমি আমার এই মিশন কমপ্লিট করবই করব। চল এখন বাসায় যাই, আজ রাতে একটা মিশন আছে। আচ্ছা চলো। তারপর আমরা ওখান থেকে চলে আসি। এদিকে ফোনে কল। ভাইয়া, আজকে রাতে জঙ্গলের পিছনে যে একটা গোডাউন আছে, সেখান থেকে 10 জন নারী পাচার করব। কে যেন জানতে না পারে। ওকে স্যার, কিন্তু স্যার আমাদের টাকাটা? ও নিয়ে চিন্তা করতে হবে না, আজ রাতে ও গোডাউনে পৌঁছে যাবে। আর শোন, কথা যেন ভুলেও বিএমএস যেন জানতে না পারে। শুনলাম সে নাকি ঢাকায় আসছে। আমি ওর লোক, কিন্তু ও জানে না যে কাজগুলো আমি করি। ও যদি জানতে পারে তাহলে তুই আমি দুজনেই শেষ। ওকে বস, নো টেনশন। ওকে, এখন রাখ। আমি এসে শুয়ে পড়ছি। ফোনের শব্দে আমার ঘুম ভাঙলো। তাকে দেখি রাজের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো ভাই। বল। ভাই, জঙ্গলের পেছনে গোডাউন থেকে আজ ওরা 100 জন নারী পাচার করবে। ওকে, রাগ এখন। আচ্ছা ভাই। রাত বাজে 2:27। যখন এই ব্যস্ত শহর গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই এক হিংস্র সিংহ বেরিয়ে আসবে তার হিংস্র রূপে। তার তাণ্ডব লীলা চালাবে এই ব্যস্ত নগরের কিছু অপরাধীদের উপর। এই মানিক, সিজন, প্রীতম, রেডি হয়ে নে, মিশনে যেতে হবে। ওকে ভাই। আমি আবার আমার সেই ড্রেস, নীল প্যান্ট, নীল জ্যাকেট আর একটা নীল হ্যাট ও নীল মাস্কের মধ্যে কঙ্কালের ডিজাইন করা মাস্ক পরলাম। আমার কাছে একটা ডেজার্ট ইগল, যেটা আমার ফেভারিট পিস্তল। এক কথায় ইসরায়েলের এই একটা জিনিসই আমার ভালো লাগে, কারণ এই ডেজার্ট ইগল এর ধ্বংসাত্মক ক্ষমতা অসাধারণ। আর আমার বাম হাতের জ্যাকেটের নিচে একটা গুপ্ত পকেট আছে, এটা কেউ জানে না। সেই পকেটে .2 ক্যালিভারের একটা পিস্তল লুকানো আছে। আমরা চারজনে একই পোশাক পরে বের হই, বিকজ দিস ইজ দ্য সিম্বল অফ আওয়ার BMS। আমরা বের হয়েছি, তিনজনের কাছে 3টা বাইক। আমরা গোডাউনের কাছে এসে গেছি। দূর থেকে দেখতে পাচ্ছি গোডাউনে অনেক আলো জ্বলছে আর 10টা ট্রাক দাঁড়িয়ে আছে। তোরা তিনজন গিয়ে 3 দিক দিয়ে ঘিরে ফেল, আর আমি যখন তোদের সিগন্যাল দেবো সঙ্গে সঙ্গে তোরা ফায়ার করবি। ওকে ভাই। ওদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি গোডাউনের ভেতরে প্রবেশ করলাম। আমি ভেতরে গিয়ে দেখি 90 থেকে 100 জনের মতো মেয়ে মুখ বাঁধা অবস্থায় আছে আর চারিদিকে ড্রাগস দিয়ে ভরা। আমার দেখে সাইম বলল, কে বে তুই? এইরকম হিরোর মতো সেজেছিস কেন? BMS। মানে? তুই এভাবে তোতলাচ্ছিস কেন? তুই মজা লস? বিএমএস কি তোর মতো বোকা নাকি যে এরকম জায়গায় একা আসবে? সিংহ যখন শিকার করতে বের হয় তখন কিন্তু সে একাই বের হয়। এখানে এসে খুব বড় ভুল করেছিস তুই। তুই আর এখান থেকে যেতে পারবি না। এ কে আছিস? চালা গুলি। তার আগে তোরা কেউ বাঁচবি না। কিরে, তোরা শুনছিস এই পাগলটা কি বলে?
তুই একা আর আমরা কতজন দেখেছিস? চিন্তা নেই, এখনই তোরা কম হয়ে যাবে। ফায়ার! আমি ফায়ার বলার সাথে সাথে সিজনরা গুলি চালাতে থাকে আর একে একে সবাই লড়িয়ে পড়ে। কারো বুকে, কারো কপালে গুলি লাগে। এখন চারিদিকে আর কেউ বেঁচে নেই, শুধু সাইম ছাড়া। সিজনরা ভেতরে আসলো, আমার একটা চেয়ার এনে দিল, আমি বসলাম। তারপর একটা সিগারেট ধরালাম। ভাই, আমাকে মাফ করে দেন, আমি আর এরকম কখনো করব না। মাপ? তাও আবার আমি? আচ্ছা যা, তুই তোর বসের নাম বল আর যত টাকা আছে সব আমাকে দিয়ে দে, তাহলে তোকে ছেড়ে দেবো। ওর সঙ্গে সঙ্গে ওর সব টাকা নিয়ে এসে আমার কাছে দিল। আমি সেগুলো মানিককে তুলে দিতে দিতে বললাম, বল এখন তোর বসের নাম বল। ভাই, আমি সত্যি তার নাম জানি না, তাকে কোনোদিন দেখিওনি। আমি শুধু তার হয়ে কাজ করি আর তার লোক এসে টাকা দিয়ে চাই। এই টাকাগুলো আপনি আসার কিছুক্ষণ আগে দিয়ে গেছে। ওর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার ডিজার্ট ইগল বের করে কপাল বরাবর শুট করলাম আর সঙ্গে সঙ্গে গুলিটা কপাল ভেদ করে বেরিয়ে গেল। এখন আমার সামনে একটা নিথর দেহ পড়ে আছে। আমি সিজনদের বললাম, মেয়েদেরকে পুলিশের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আর টাকাগুলো গরিবের মাঝে বিলিয়ে দে। আর কি কি করতে হবে সেটা তো তুই জানিসই। ওকে ভাই। আমি বাড়ি গেলাম। দেখেছিস, আমি তোকে বললাম না কাল বিএমএস চলে এসেছে। কি? খবর দেখ। মামুন টিভির দিকে তাকায়, খবরে বলছে বিএমএস ঢাকাতে চলে আসছে এবং যা নিয়ে সবাই চিন্তিত। সে এসে সাইম নামক এক নারী পাচারকারীকে খুন করেছে এবং নারীদেরকে পুলিশের কাছে পৌঁছে দিয়েছে, যে কাজ এতদিন ধরে পুলিশরাও করতে পারেনি। এবং সেখানে যত টাকা ছিল সব গরিবের মধ্যে বিলিয়ে দিয়েছে। সে সাইমকে খুন করে একটা নীল কাপড়ের উপর কঙ্কালের ছবি আঁকানো কাপড় ফেলে গেছে এবং রক্ত দিয়ে লিখে গেছে বিএমএস। সে সবসময় তার খুনের পর এমন চিহ্ন ফেলে যায়। মামুন শোন, জি ভাইয়া, বলো। আজকে ভার্সিটির অনুষ্ঠানে আমি যেতে পারবো না, আমার হয়ে তুই যা। ওকে ভাইয়া। এদিকে ভার্সিটিতে অনেক লোকের আগমন। ভার্সিটির অনুষ্ঠান বলে কথা, অনেক গণ্যমান্য মানুষ এসেছে। নীলাদ্রির বাবা মানে এমপি সাহেব এসেছে। রাফাতের বদলে তার ভাই মামুন এসেছে। নীলাদ্রি আজ ওর বাবার সাথে তার গাড়িতে এসেছে। নীলাদ্রি গাড়ি থেকে যখন নামলো তখন সবাই হাঁ করে তাকিয়ে আছে, কারণ নীলাদ্রি আজ নীল শাড়ি পরে এসেছে। তার সঙ্গে হালকা কিছু সাজগোজ, যা এক কথা তাকে নীল পরে বানিয়ে দিয়েছে। সত্যি তাকে অনেক সুন্দর লাগছে। মামুন তো হাঁ করে তাকিয়ে আছে। কি রে, খ্যাতটা তো এখনো আসলো না? তাই তো, কাল তুই বাড়াবাড়ি করে ওর নামটা কেন বলতে গেলি? এখন যদি ও না আসে তাহলে সরকার আমাদের উপর কতটা নারাজ হবে তুই ভেবে রেখেছিস? সত্যি তো। ওই দেখ, চান্দু আসছে। নীলাদ্রি সহ তার সব বান্ধবীরা রাইসের কথা মতো তাকায়, দেখে আমি আসতেছি। গতকালের চেয়ে আজ আমাকে একটু পরিবারে লাগছে। আমি দূর থেকে দেখতেছি নীলাদ্রিরা আমার দিকে তাকিয়ে আছে। আমি ওদের দিকে পাত্তা না দিয়ে আমার মতো একটা চেয়ারে গিয়ে বসে পড়লাম। অনুষ্ঠান শুরু হলো। প্রথমে অতিথিরা সামান্য বক্তব্য পেশ করলেন। এরপর আসলো ছাত্রছাত্রীদের পালা, মাফিয়া সম্পর্কে তাদের মতামত দেওয়ার। প্রতিটি ডিপার্টমেন্ট থেকে 3 জন তাদের মতো করে বক্তব্য দিয়ে যাচ্ছে। সবার মতামত শুনে আমার হাসি পাচ্ছে। কেউ বলতেছে মাফিয়া খুব খারাপ, কেউ বলতেছে এরা দেশের আবর্জনা, কেউ বলতেছে এরা দেশের ক্ষতি করছে। সবার শেষে এলো আমার ডিপার্টমেন্টের পালা। প্রথমে রিশাদ গেল, সে তার মতো বক্তব্য দিয়ে আসলো। এরপর গেল নীলাদ্রি যখন স্টেজে উঠছিল তখন মামুন তার দিকে হা করে তাকিয়েছিল। নীলাদ্রির বক্তব্যটা ছিল এরকম। মাফিয়া, তাই না? এই মাফিয়া শব্দটা শুনলে সবারই মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়। আসলে আমার কাছে এই মাফিয়া শব্দ বা এইরকম মাফিয়ার কোনো মূল্য নেই, কারণ এরা দেশের তেমন কোনোই উপকার করে না। এরা দেশের ক্ষতিতে নিয়োজিত। এরা সব রকমের খারাপ কাজ, ড্রাগস স্মাগলিং থেকে শুরু করে নারী পাচারের মতো জঘন্য কাজের সাথে থাকে। এরা হলো দেশদ্রোহী। এরা বড়লোক থেকে শুরু করে গরিবের টাকা ছিনিয়ে নিয়ে তাদের জীবনকে একটা কঠিন বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয়। এরা কখনো কারোর উপকার করতে পারে না। তেমন আমরা যদি বিএমএস এর কথাই ধরি, আজও সে একটা খুন করেছে। দিন দিন তার খুনের সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু আমরা কোনোভাবেই তাকে ধরতে পারছি না। এই রকম মাফিয়াদের প্রতি আমার কাছে আছে শুধু ধিক্কার। কি হবে মাফিয়া হয়ে যদি না দেশের উপকারেই লাগতে না পারি? আমার আর কিছুই বলার নেই। দ্যাটস অল। এই বলে নীলাদ্রি চলে আসলো।
আমি তো ওর কথাগুলো শুনে হাসতে হাসতে শেষ। এরপর স্টেজে আমাকে ডাকা হলো। আমি চেয়ার ছেড়ে স্টেজের দিকে যেতে লাগলাম। আমি স্টেজে গিয়ে প্রথমে অতিথিদের সম্পর্কে কিছু বললাম। তারপর আমি আমার মেইন পয়েন্ট মানে মাফিয়াতে চলে আসলাম। মাফিয়া, তাই না? এই মাফিয়া সম্পর্কে আমাদের কারোরই তেমন কোনো ঠিক জ্ঞান নেই। আমরা সকলেই মনে করি যে মাফিয়ারা হলো খারাপ লোক, দেশদ্রোহী, যেমনটা কিছুক্ষণ আগে মিস নীলাদ্রি বলে গেল। কিন্তু আমার কাছে মাফিয়া শব্দটা ঘৃণার নয়। হ্যাঁ, আমি মানছি যে কিছু কিছু এমন মাফিয়া আছে, তারা এই মাফিয়া শব্দটার অপব্যবহার করছে। তারা এই মাফিয়া পাওয়ার এর অপব্যবহার করছে। এই মাফিয়া শব্দটা হলো একটা ইতালিয়ান শব্দ, যার অর্থ সাহসী, বাহাদুর। এই মাফিয়া কালচারের উৎপত্তি ইটালিতে, তারপর এটা আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যেমনটা আমাদের দেশেও আছে। ইতালিতে যখন প্রথম এই গ্যাংটির উদ্ভব ঘটে, তখন তাদের শপথ ছিল যে তারা এই বিশ্ব থেকে অপরাধীদের সরিয়ে নেবে, যেটা আইন পারত না। কিন্তু এখন সেই কিছু অসাধু মাফিয়ারাই এই ড্রাগস স্মাগলিং থেকে শুরু করে সব রকমের খারাপ কাজে যুক্ত হয়ে এই মাফিয়া শব্দটার সম্মান নষ্ট করছে। তেমন ভাবে আমরা যদি বিএমএস এর কথাই ধরি, বিএমএস এর মানে ব্ল্যাক মাফিয়া স্ল্যার। তারা আমাদের দেশের যত অপরাধী এবং যত খারাপ মাফিয়া আছে তাদের মেরেছে, যেটা আইন করতে পারেনি। আমি একটু থামলাম, দেখলাম সবাই আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, নীলাদ্রিও। আমি আবার বলা শুরু করলাম, আমরা এটাও জানি যে বিএমএস এর অপরাধীদের শত্রু, কিন্তু আমরা সবাই এটা জানি না রে। বিএমএস যেমন অপরাধীদের শত্রু, তেমনি বিএমএস হলো গরিবের বন্ধু। বিএমএস আজ অব্দি যত টাকা লুট করেছে সব সে গরিবের মাঝে বিলিয়ে দিয়েছে। আপনারা ভাবতেছেন আমি এত কিছু কিভাবে জানলাম? আসলে একবার 2016-তে একটা পত্রিকাতে একজন সাংবাদিক বিএমএস সম্পর্কে বিস্তারিত লিখেছিলেন, সেটাতে আমি পড়ে তার সম্পর্কে জেনেছিলাম। মিস নীলাদ্রি আজকে বলল যে বিএমএস এর জন্য তার শুধু ধিক্কার আছে। কিন্তু আপনি এই প্রশ্নটা হাজারটা গরিবকে জিজ্ঞেস করেন, দেখেন তারা কি বলে। আজ বিএমএস সাইম নামের একজনকে মেরেছে, এটা মিস নীলাদ্রি সহ সবারই খারাপ লেগেছে। কিন্তু কেউ কি এটা জেনে খুব খুশি হয়েছিল যে বিএমএস 100 জন নারীর প্রাণ বাঁচিয়েছে? আপনারা শুধু দেখলেন সে খুন করেছে, কিন্তু এটা দেখলেন না কেন খুন করেছে বিএমএস। এবং আরেকটি কথা খবরে আজ এটাও বলেছে যে বিএমএস ওখান থেকে পাওয়া সব টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে। এখনো যদি এই মাফিয়া শব্দটার প্রতি আপনাদের ঘৃণা থাকে, তাহলে আমার আর কিছু বলার নেই। দ্যাটস অল। আমি যখন বলা শেষ করলাম, তখন দেখলাম সবাই কথাগুলো শুনে বসে থেকে উঠে দাঁড়িয়েছে এবং অতিথিরাও সবাই খুব জোরে হাততালি দিচ্ছিল, যেটা আমার খুব ভালো লাগে। এবং আমার ঠোঁটের কোণে আপনা আপনি এক হাসির রেখা চলে আসে। আমি স্টেজ থেকে নেমে আসলাম। আমি নেমে আসার পর যে আজকের অনুষ্ঠানটা পরিচালনা করতেছিল, মানে অ্যাঙ্কার ছিল, সে আমার খুব প্রশংসা করে। তারপরে এমপি সাহেব মানে নীলাদ্রির বাবা মাইক্রোফোনটা হাতে নিয়ে বলা শুরু করে, আসলে আমরা হয়তো সবসময় এই মাফিয়া শব্দটাকে ঘৃণা করে এসেছি, কিন্তু তখন আমরা এই মাফিয়ার এত বড় ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতাম না বা জানার চেষ্টাও করিনি। কিন্তু রিয়ান যা যা বলল সবই সত্য, কিন্তু বিএমএস এ তাদেরকে মেরে ঠিক করেনি। তারা উচিত ছিল তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া। অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমি গিয়ে সেই বেকুল গাছটার নিচে গিয়ে বসলাম। হাই, আমি নীলাশা। এরকম কথাতে আমি চমকে উঠলাম। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে থেকে এই কথাটা বললো। আমি বুঝে গেলাম এর নাম নীলাশা। সে আবার বলল, হাই, আমি নীলাশা। হ্যালো, আমি রিহান। আমি কি বসতে পারি এখানে? ওকে। ও আমার পাশে বসলো। আমরা কিন্তু সেম ক্লাসেই। ও, আমি আপনাকে কাল দেখেছি ক্লাসে। কিন্তু আমি তো দেখলাম না। আপনি দেখবেন কিভাবে? ক্লাসে আসার পর থেকেই তো মাথা নিচু করে বসেছিলেন। ও আচ্ছা। আমার বাবাও এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উনি দেশের নাম্বার 1 বিজনেসম্যান। ও আচ্ছা। আপনি কিন্তু ভালোই বক্তব্য দিলেন, আমার কিন্তু বেশ লেগেছে। আরে না, যা সত্য সেটাই বলেছি মাত্র। ও যাই হোক, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? আমার সাথে বন্ধুত্ব করে লাভ কি? আমি তো আপনার লেভেলের না। আপনি কত বড়লোক আর আমি খ্যাত গরিব, টিউশনি করাই নিজের খরচ চালাই। ও হ্যালো, বন্ধু হতে চাইছি, গার্লফ্রেন্ড না যে এত ডিটেলস শুনতে হবে। আর বন্ধুত্বের মধ্যে কে বড় লোক কে গরিব এসব চলে না। আপনি বন্ধু হবেন কি না সেইটা বলেন। না। আপনি যদি বন্ধুত্ব না করেন, তাহলে লোক জড়ো করে বলবো আপনি আমাকে টিজ করতেছেন। তখন কি হবে বুঝতে পারছেন তো?
আর আমার বাবা কিন্তু এখনো যায়নি। আরে আপনি এরকম মিথ্যা বলে আমাকে ফাঁসাতে চান কেন? সেই জন্যই বলছি বন্ধু হয়ে যান। এ তো মহা বিপদ। তাড়াতাড়ি বলেন কি করবেন। মেয়ে আমার ব্যাকগ্রাউন্ড শুনলে বন্ধু তো দূরে থাক, আমার কাছেই আসতে চাইবে না। মনে মনেই বললাম। কি হলো, এত কি ভাবেন? তাড়াতাড়ি বলেন কি করবেন। কি আর করার, যে বিপদে ফেললেন হ্যাঁ না করে উপায় আছে? তার মানে আজ থেকে আমরা বন্ধু। ওকে আচ্ছা থাকেন, আমি এখন বাসে যাব। বন্ধুত্বের মধ্যে আপনি নয়, হয় তুমি না হয় তুই, যে কোনো একটা বলে না সম্বোধন করা পর্যন্ত যাওয়া নাই চান্দু। এ তো মহা মুশকিল। আচ্ছা থাকো, আমি বাসায় যাব। এই তো চান্দু, এবার লাইনে আসছো। আচ্ছা যাও। হুম। হ্যালো বস, সাইমকে তো বিএমএস মেরে দিয়েছে। ওকে সেদিন বারবার করে বলেছিলাম যে বিএমএস কিন্তু ঢাকাতে চলে এসছেন, সব কাজ দেখে শুনে করিস, কিন্তু শালা মূর্খর কথাটা কানেই নেয়নি, সেজন্য সে নেই। আচ্ছা বস, আপনিও তো বিএমএস এর লোক, তাহলে কিন্তু বিএমএস এটা ধরতে পারছে না কেন? আরে পাগল, এটা হলো মাফিয়ার জগৎ। এখানে যে যত গেম খেলতে পারবে আর দুঃসাহস দেখাতে পারবে, দিন শেষে সেই রাজ্যে জয়ী হবে, বুঝছিস? ও আচ্ছা বস, আপনি জিনিয়াস। এখন কোন রাত? আচ্ছা বস। আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি ওরা তিনজন লুডো খেলতেছে। আমায় দেখে ওরা বলা শুরু করলো, ভাই আপনি আসেন, আসেন আসেন, লড়ু খেলি। হ্যাঁ ভাই আসেন। না তোরাই খেল, আমি এগুলো খেলি না। ওকে ভাই। আজকের দিনটা পার হলো। সকালে আমি ভার্সিটিতে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকছে। আমি পেছনে তাকালাম, কাউকে দেখলাম না। আমি চলতে লাগলাম। এবার আমার সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। মেয়েটাকে আমি চিনি, মেয়েটা হলো নীলাশা। এই তোমাকে পিছন থেকে কতবার ডাকলাম আমি। কই, আমি তো শুনতে পাইনি। হয়েছে, নাকামি থামাও, গাড়িতে ওঠো। কেন, আমি হেঁটেই যেতে পারবো। ওকে, তাহলে আমিও তোমার সাথেই হেঁটে যাব। ড্রাইভার তুমি চলে যাও। আরে আরে কি করছো? চুপ, একদম চুপ। আমি তোমার সাথেই হেঁটে যাব। আচ্ছা চলো। হাঁটা শুরু করলাম আমরা। আচ্ছা তুমি কই থাকো? মেসে। ও, তোমার রুমমেট কতজন? 3 জন। ও ভার্সিটিতে চলে আসছি। ও হুম। আমরা ভার্সিটিতে ঢোকার সময় নীলাদ্রি এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গেলে খাবে। কাল তো খুব বললি যে তুই রিহানকে ভালোবাসিস এবং ওকেই তোর বড় বানাবি, কিন্তু তোর জানেমান নিশারার সাথে। উফ, তোরা চুপ করবি? দেখ, আমি ওর কাছে যাচ্ছি সরি বলতে। আমি দেখলাম নীলাদ্রি আমার কাছে আসতেছে। নীলাশা ক্লাসে চলে গেছে। সরি, কেন? তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জন্য। ও মা, মায়ের দেখে তুমি করে ডাকতেছে। ও আচ্ছা। মাফ করেছো? জান এখন। কেন? আমি থাকলে সমস্যা কি? যদি ওই নীলাশা থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, তাই না? না না। কিসের না না? শোন, নীলাশার থেকে দূরে থাকবি। কেন? আমি বলছি তাই। আমি আপনার কথা কেন শুনবো? কারণ আমি তোকে এমন সময় মামুন তার দলবল নিয়ে আসছে, কারণ নীলার দিকে তার ভালো লাগছে। মামুন এসে নীলাদ্রির সামনে। এই নীলাদ্রি, আমি তোমাকে ভালোবাসি। কি? সত্যি? তুই ভাবলি কি করে যে আমি তোর মতো একটা জানোয়ারকে ভালোবাসবো? এই নীলাদ্রি, বেশি কথা বলিস না। নীলাদ্রির সঙ্গে সঙ্গে একটা চর মেরে বলে, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? মামুনও চলে গেল। ঘরটা পড়ল। নীলাদ্রিও রাগ করে চলে গেল। উফ, বাঁচলাম। আপদ চলে গেছে। আমি বললাম ক্লাসে চলে গেলাম। গিয়ে পেছনের বেঞ্চে বসে পড়লাম। স্যার ক্লাসে আসলো। সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করলো। তিনি বসতে বললেন, আমরা আবার বসে পড়লাম। রিহান, জি স্যার। কাল তো খুব ভালো বলেছো। আরে না, যা সত্য সেটাই বলেছি মাত্র। যাই হোক, আমরা কিন্তু বিএমএস সম্পর্কে এত কিছু জানতাম না। স্যার, আমরা সবাই তাকে খারাপ ভাবতাম। এখন আর ভাববো না।
স্যার। বসো তুমি। আমি বসে পড়লাম। আমি বসে দেখলাম নীলাদ্রি এবং নীলাশা দুজনই আমার দিকে তাকিয়ে আছে। এদিকে শোন, তোরা ওই নীলাদ্রিকে আমার চাই। ভাই ও তো এমপির মেয়ে। ও কার মেয়ে এটা আমার দেখার বিষয় না। ওকে ভাই। ওর খুব দেমাগ, ওর দেমাগ আমি ভেঙে দিব। ওকে আজকে তুলে নিয়ে আসবো। ভার্সিটি ছুটি হয়েছে। এদিকে নীলাদ্রি তার গাড়ি নিয়ে বেরিয়েছে। হঠাৎ করে তার সামনে একটা গাড়ি থামলো। সে দেখতে গেল হঠাৎ একটা লোক বের হয়ে তার মুখে রুমাল চেপে ধরে এবং নীলাদ্রি বেহুশ হয়ে যায়। এদিকে নীলাদ্রির বাবা তাকে না খুঁজে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর নীলাদ্রির মা সমানে কেঁদেই চলেছে। রাত 12টা। নীলাদ্রির জ্ঞান ফিরে এবং সে নিজেকে আবিষ্কার করা একটা বন্ধ করে। উপরে একটা হলুদ আলো জ্বলছে। সে মনে মনে ভাবতে থাকে যে তার সাথে কি হয়েছিল। তারপর তার মনে পড়ে তাকে কেউ অপহরণ করে এখানে নিয়ে আসছে। তার ভাবনাতে ছেদ ঘটায় কেউ একজন ঘরে প্রবেশ করলো। নীলাদ্রি তাকে দেখে চিনতে দেরি হলো না, কারণ এ ছিল মামুন। জানোয়ার তুই, তাহলে আমার বাবা জানতে পারলে তোকে শেষ করে দিবে। আরে যা যা, এখনো দেমাগ কমেনি তোর? আজকে তুই কল্পনাও করতে পারবি না যে তোর সাথে কি কি করতে চলেছে। নীলাদ্রি বুঝে যায় যে আজকে তার সাথে কি হতে চলেছে। মামুন নীলার দিকে টানতে টানতে ওই ছোট্ট রুম থেকে বের করে একটা বড় রুমে নিয়ে যায়, যেখানে মামুনের ছেলেবেলা রাত কাটায়। সবাই নেশায় আসক্ত, আর মামুন আসক্ত এখন নীলাদ্রি নামক নেশায়। সে রিফাতকে বলল, আমার মদের বোতলটা দে। রিফাত সঙ্গে সঙ্গে একটা মদের বোতল নিয়ে এসে দেয় এবং মামুন এক ঢোকে খেয়ে ফেলে। তারপর বোতলটা ফ্লোরে ছুঁড়ে মারে। মামুন বলে, রিফাত, সকল দরজা জানলা বন্ধ করে দিয়ে আয়। আচ্ছা ভাই। রিফাত সব বন্ধ করে আসে এবং এদিকে নীলাদ্রি সমানে কেঁদেই চলেছে। কি রে, খুব দেমাগ তোর, এখন আবার কাঁদিস কেন? তোদের মতো জানোয়ারদের উপরওয়ালা কখনো ক্ষমা করবে না। আরে যা যা, এসব কথা বলে কোনো লাভ নাই। এই বলে মামুন তার হাত নীলাদ্রির বুকের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। নীলাদ্রির বুক এবং মামুন নামক একটা জানোয়ারের হাতের মধ্যে আর মাত্র কয়েক সেন্টিমিটারের দূরত্ব। এমন সময় কে যেন তাদের দরজায় ঠকঠক করছে। রিফাত, দেখ তো কে এই সময় দরজায় ঠকঠক করছে। বেশি বাড়াবাড়ি করলে নামেই দিবি বেটাকে। আচ্ছা ভাই। এদিকে নীলাদ্রি কেঁদেই চলেছে। রিফাত দরজার দিকে এগিয়ে আসে এবং সে দরজা খুলে দেয়। বাইরে খুব অন্ধকার হওয়ায় দরজা খোলার পর সে শুধু দেখতে পায় একটা লোকের মাথায় নীল বড় টুপি। কে বে তুই? কি চাস? লাইটার হবে? তোর কি এটা পান সিগারেটের দোকান মনে হয় যে এখানে এসে লাইট চাচ্ছিস? আচ্ছা দাঁড়া, এখন আর কোনো ঝামেলা করতে চাচ্ছি না, এনে ধর। আগন্তর লোকটা লাইটারটা নিয়ে সিগারেট ধরালো, তারপর ধন্যবাদ বলে চলে যেতে লাগলো। এখন যা, চলে যা। রিফাত দরজা বন্ধ করে আবার ভেতরে যায়। কি রে, এত দেরি হলো কেন? আরে ভাই আর বলো না, আর এটা পাগল এসে লাইট চাচ্ছিল, তাকে দিয়ে দিলাম। কারণ ভাই এত একটা সুন্দর সময়ে ঝামেলা করতে চাইনি। ঠিক করেছিস। নীলাদ্রি একদম কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছে, যেন আর চোখের জল শেষ হয়ে গেছে। তোকে ভার্সিটিতে ভালোভাবে বললাম, তখন তো শুনলি না। এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। বলে নীলাদ্রির দিকে এগোতে থাকে। আবার দরজা ঠকঠক শব্দ। এবার মামুন বলে, রিফাত, দেখ তো এবার আবার কে? এবার গিয়ে একেবারে শুট করে দিবি। ওকে, এবার আর ছাড়বো না। রিফাত গিয়ে দরজা খুলে দেখে আবার ওই লোকটাই। রিফাত তার গুলি দিয়ে যেই শুট করতে যাবে, কিন্তু তার আগেই একটা গুলি এসে রিফাতের কপাল ফুটো করে বেরিয়ে যায় এবং রিফাতের নিথর দেহটা আগন্তরের সামনে পড়ে থাকে। গুলির শব্দ শুনে মামুন বলে, রফিক, দেখ তো রিফাত আবার কাকে নামিয়ে দিল। ওকে ভাই। রফিক দরজার সামনে চলে যায়, কিন্তু আবার একটা গুলি চলে। এবার মামুনটা ঘাবড়ে যায়। নীলাদ্রিও অবাকের চরম সীমানায়। হঠাৎ ভিতরে একটা লোক প্রবেশ করে। তার মুখে নীল মাস্ক, ব্লু জ্যাকেট, ব্লু প্যান্ট এবং ব্লু টুপি। কে বে তুই? বিএমএস। কি 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 ভুলভাল বকছিস।
রে তুই তোতলাচ্ছিস কেন? তুই যাই হোস না কেন, দেখছিস আমরা কতজন আর তুই মাত্র একা। বনের রাজা যখন শিকার করতে বের হয় তখন কিন্তু সে একাই বের হয়। বলে আগন্তুক ডেজার্ট ঈগল গান বের করে গুলি করা শুরু করলো, আর একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়তে থাকলো। গুলি কারো কপালে, কারো বুকে গিয়ে লাগতে থাকলো। নীলাদ্রি এমন ঘটনা যেন স্ট্যাচু হয়ে আছে। এখন এই ঘরটায় শুধু 3 জন মানুষ বেঁচে আছে। তার মধ্যে একজনের রক্তের নেশা চেপে গেছে, আর একজন নারী নেশা আসক্ত, আর একজন ভয়ের সঙ্গে অবাক হয়ে আছে। এদিকে নীলাদ্রির বাবা এবং ওসি। আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন? না স্যার। আমার মেয়ে যদি কিচ্ছু হয় তাহলে আমি আপনাদের খবর করে ছাড়বো। সরি স্যার। কিসের সরি? হ্যাঁ, একটা কাজও ঠিক মতো করতে পারেন না আপনারা। না জানি কোথায় কেমন আছে আমার মেয়েটা। সরি, আপনি কাঁদবেন না, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এমপি সাহেব ফোন কেটে দিয়ে নীলাদ্রির মার কাছে যায়। নীলাদ্রির বাবাকে দেখে নীলাদ্রির মা বলে, কি গো, মেয়েটার কোনো খোঁজ পেলে? না গো, কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েটা যে এখন কোথায় আছে, কেমন আছে? ওর কিচ্ছু হবে না, আমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে আনবো। অন্যদিকে তোর আজকে লাস্ট দিন। মামুন তার গুলি বের করে যে বিএসএম কে মারতে যাবে তার আগেই বিএমএস গুলি চালায়, আর গুলিটা এসে মামুনের হাতে লাগে, আর তার হাতের গুলিটা ছিটকে পড়ে যায়। মামুন এবার বিএমএস এর সামনে বসে পড়ে। ভাই, এর মতো আমার মাফ করে দেন আমার ডিকশনারিতে ক্ষমার নামক কোনো শব্দ নেই। প্লিজ ভাই, এবারের মতো মাফ করে দে। মামুন পুরো কথাটা বলতে পারল না। তার আগে একটা গুলি চলে এবং সেইটা মামুনের কপাল ভেদ করে চলে যায়, আর মামুনের প্রাণহীন দেহটা পড়ে থাকে। নীলাদ্রি এতদিন বিএমএস এর প্রতি যে ঘৃণাটা ছিল, আর সেটা এক নিমেষেই উধাও হয়ে গেছে। এখন নীলাদ্রির মনে বিএমএস এর প্রতি এক আলাদা সম্মানের আবির্ভাব ঘটেছে। নীলাদ্রি তার জীবনে প্রথম তার নিজের চোখের সামনে এতগুলো খুনতে দেখেছে। এই কথাগুলো মাথা নিচু করে নীলাদ্রি ভাবতেছিল, কিন্তু সে যখন মাথাটা উপরে তোলে তখন দেখে ঘরে কেউ নেই, শুধু মৃত লাশগুলো ছাড়া। সে ভাবতে থাকে বিএমএস এক নিমেষেই উধাও। সে পুরো ঘরটা খুঁজতে থাকে, কিন্তু কেউ নেই। সে দেখতে পায় মামুনের লাশের পাশে একটা নীল রঙের কাপড় পরে আছে, যাতে কঙ্কালের ছবি আঁকার। হঠাৎই ঘরের মধ্যে একদম পুলিশ এবং নীলাদ্রির বাবা প্রবেশ করে। নীলাদ্রি তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ভয় নেই মা, আমি এসে গেছি। এগুলো কিভাবে হলো মা? এদেরকে মারলো? বাবা, মামুন আমাকে তুলে নিয়ে আসে আমার ক্ষতি করার জন্য, কিন্তু বিএমএস এসে এদের সবাইকে মেরে আমাকে বাঁচিয়েছে। কিরে মা, তুই এগুলো কি বলছিস? বাবা, এগুলোই সত্যি। বিএমএস আমাকে বাঁচাইছে। আমি বিএমএস কে ভুল ভাবতাম, ও আসলে খুব ভালো। আচ্ছা মা, চল এখন বাসায় যাবে, চল। তোর মা তখন থেকে কেঁদে চলেছে। বাবা চলো। নীলাদ্রি এবং তার বাবা বাড়িতে চলে আসে। নীলাদ্রির মা নীলাদ্রিকে দেখে দৌড়ে গিয়ে নীলাদ্রিকে জড়িয়ে ধরে। মা, তুই এসেছিস? জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল। মা, আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। মা, তোকে কে বাঁচিয়েছে? বিএমএস। কি, ওই খুনিটা তোকে বাঁচিয়েছে? না মা, ও খুনি না, ও গরিবের বন্ধু। ও শুধু অপরাধীদেরকে মারে। ও যদি আমাকে না বাঁচাতো তাহলে তোমরা হয়তো আমাকে আর জীবিত দেখতে পেতে না। এই না মা, না মা, এগুলো কথা আর কখনো বলবি না। যা মা যা, এখন অনেক রাত হয়েছে, তুই কিছু খেয়ে ঘুমা। না বাবা, এমন কিছু খাবো না, আমি ঘুমোতে গেলাম। নীলাদ্রি আর কারো কথা না শুনে ওর রুমে চলে যায়। ওর বাবা মা ওকে অনেক ডাকলো, কিন্তু শুনল না। সকাল হয়ে গেছে, রেহান ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখনই মানিক একটা খবর আর কাগজ নিয়ে দৌড়াতে দৌড়াতে আসে আর বলে, ভাই এই দেখো, খবরের কাগজে কি বের হয়েছে, এমপির মেয়েকে বাঁচালেন বিএমএস। কি? বিএমএস তো আমরাই, তাহলে ওকে কে বাঁচালো? হ্যাঁ, তুই ঠিক বলেছিস।
ওরা গভীর চিন্তায় মগ্ন। আমি ওদের অবস্থা দেখে হাসতেছি আর একটা কম দামি গেঞ্জি পরতেছিলাম। হঠাৎ করে দেখি ওরা আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। তোরা বুঝছিস ব্যাপারটা? রে, আমাদের ভাই এসব করেছে। এই রে, ধরা পড়ে গেছি। ভাই তুমি একা একা গেছিলে কেন? হ্যাঁ তুমি আমাদের বলনি কেন? তোরা ঘুমাচ্ছিলি তাই তোদের ডাকিনি। আর একটু দেরি হলেই খবর খারাপ হয়ে যেত নীলাদ্রির। তোমার যদি কিছু হয়ে যেত? কিছু হবে তাও আবার আমার? হাসালি রে তোরা। পরক্ষণে দেখি ওরা তিনজন এসে আমায় জড়িয়ে ধরে কেঁদেছে। ভাই, আমাদের একমাত্র আপন বলতে তুমিই আছো। তুমি তো আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছো। তোমার যদি কিছু হয়ে যায় আমরা কি নিয়ে বাঁচবো? ওরা সবাই কথাটা কেঁদে কেঁদে বলল। ওদের কথা শুনে আমারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আরে না, তোরা থাকতে আমার কিচ্ছু হবে না রে। ওদেরকে বুঝিয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতেছিলাম ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ওরা আমার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। আসলে ভালোবাসা আর মায়া এই দুটো জিনিস খুবই বিচিত্র। এদিকে নীলাদি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছে, ভার্সিটিতে যাবে। সে বেরোতে যাবে তখনই তুই কি রে মা, আজও তোর ভাসরে যেতে হবে? আজকে যেতে হবে না, যা। না না, আজকে না গেলে ওই বজ্জাত মেয়েটা রিয়ানের সাথে আঠার মতো লেগে থাকবে। আমি মনে মনে এসব ভাবি। না না বাবা, আজ ভার্সিটিতে অনেক ইম্পর্টেন্ট নোট দিবে স্যার, আজকে যেতেই হবে। এই বলে নীলাদি বেরিয়ে গেল, কারণ ওখানে আর বেশিক্ষণ থাকলে ওর বাবা ওকে আটকে দিত। অন্যদিকে আমি আমার মতো হাঁটতেছি, কিন্তু আজও হঠাৎ করে পেছন থেকে কেউ ডাকতেছে। আমি পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। যখন আবার হাঁটা শুরু করব, তখন দেখি সেদিনের মতো আজকেও একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়েছে। আমি মনে করেছি এখানে নীলাশ আছে, তাই আমি বলা শুরু করলাম, দেখো নীলাশা, আমার সামনে গাড়ি নিয়ে এসে লাভ নেই। আমি হেঁটে যাব, তুমি গাড়িতে যাও, আর তোমার আমার সাথে হেঁটে যাওয়া লাগবে না। আমি এক নিঃশ্বাসে এগুলো বললাম, কিন্তু পরে যা দেখলাম তা দেখে আমি অবাক। কারণ গাড়ির গ্লাসটা নামিয়ে যে মুখটা বের করলো সে আর কেউ নয়, সে হলো নীলাদ্রি। নীলাদ্রির মুখটা একদম রাগে লাল হয়ে আছে। গাড়িতে ওঠো। কেন? আমি উঠতে বলেছি তাই। না না, আমি হেঁটেই যেতে পারবো। বেশি কথা বলিস না, তাড়াতাড়ি ওঠ। আমি আর কোনো কথা বললাম না। যে পরিমাণ রেগে গেছে, আমি চুপচাপ গাড়ির পেছনের সিটটায় বসতে যেতে লাগলাম। আমাকে কি তোর ড্রাইভার মনে হয় যে তুই পেছনে বসবি? তাড়াতাড়ি সামনে আয়। এ তো দেখি 420 মিটার পার সেকেন্ডে রেগে গেছে। এখন বেশি কথা না বলে সামনে যাই, না হলে কপালে দুঃখ আছে, মনে মনে বললাম। আমি গিয়ে সামনে বসলাম। তারপর ও গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকলো, কিন্তু ও ভার্সিটির রাস্তা পার করে অন্যদিকে যেতে থাকে। আরে আপনি ওইদিকে যাচ্ছেন কেন? ভার্সিটি তো এইদিকে। নীলাদ্রি আমার দিকে চোখ গরম করে তাকালো। আমি আর কিছু বললাম না। হঠাৎ আমার ফোনে কল আসলো। আমি দেখি নীলাশা কল দিয়েছে। আমি একটা ঢোক গেলাম। নীলাদ্রি আমাকে জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছে? চুপ হয়ে রইলাম। কথা কি কানে যায়নি? হুম। কে কল করেছে? নীলাশা। কি? ওই শাকচুনিটা? ফোন ধর আর স্পিকার অন কর। আচ্ছা। আমি কলটা রিসিভ করে স্পিকার অন করলাম। কই তুমি? এই তো আসতেছি। এতক্ষণ লাগে? আচ্ছা তাড়াতাড়ি আসো, আজ তোমায় নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাব। আচ্ছা। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, বাই। ফোন কেটে দিল। এদিকে রাফাত তার ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সে মনে মনে ঠিক করে নেয় যে বিএমএস কে মেরে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। আমার ভাইকে যে কে মেরেছে তাকে আমি ছাড়বো না। বিএমএস কে আমি ধ্বংস করব বুদ্ধি দিয়ে। রাফাতের ডান হাত আশরাফুল। কিন্তু কিভাবে ভাই? এমবিপিএস অনেক মাত্রা ঠান্ডা খেলোয়াড়, ওকে মারা এত সহজ হবে না ভাই। আমিও ওর লোক, কিন্তু আমি এই মাফিয়া সিটিতে কিং হতে চাই। বিএমএস এর সাথে গেম খেলবো। ওর কাছ থেকে শিখা যে এই মাফিয়া গেম কিভাবে খেলেন। ওর সাথে এবার শুরু হবে মাফিয়া গেম। ওর বুদ্ধি দিয়ে মারবো ওকে। নীলাশা ফোন কেটে দিল। আমি দেখলাম নীলাদ্রি গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আমিও গাড়ি থেকে নেমে তার পিছিয়ে পিছিয়ে যেতে থাকলাম। সে সমানে কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতে সে নদীর দিকে যেতে থাকে। আমি তার হাতটা ধরলাম। আমি জীবনে এই প্রথমবার কারো হাত ধরলাম। আরে ওদিকে কোথায় যাচ্ছেন আর কাঁদতেছেন কেন?
মরতে যাচ্ছি, আর আমি কাঁদলে তোর কি? এগুলো কি আজে বাজে বকছেন? হ, আমি আজে বাজে বকছি, আমি পাগল, তুই যা। কথা বলতে বলতে নীলাদি দিল নদীতে ছাপ। নীলাদি সাঁতার পারত না, এটা রিহান জানতো। এটা জানার পিছনে একটা গল্প আছে। রিহানও নদীতে ছাপ দেয়। নীলাদ্রির প্রায় ডুবুডুব অবস্থা। তখনই রিহান নীলাদ্রিকে ধরে নদী থেকে পাড়ে তোলে। দুজনেই কাক ভেজা হয়ে গেছে। আপনি কি পাগল হয়ে গেছেন? রিহান এবার নীলাদ্রির গালে কষে একটা চর মারে। ফর্সা গালটাতে একটা চর মারার কারণে লাল হয়ে আছে। নীলাদ্রি কান্না করতেছে। তোমার যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো ভেবে দেখছো? নীলাদ্রির তো এমন অবস্থা, পুরাই বোকা বনে গেছে। তার কাছে সব যেন কেমন এলোমেলো লাগছিল। আমার কিছু হয়ে গেলে তোর কি হতো? আমি তোর কে হই? চুপ হয়ে রইলাম। আর তুমি কিভাবে জানলে আমি সাঁতার পারি না? বলতেই হবে? হুম, থাক না কিছু রহস্য। আমার কিন্তু এগুলো ভালো লাগে না। তুমি বলবা কি বলবা না? বলতে তো চাচ্ছি না। শুধু আমি একা নই, তোমার পাঠক পাঠিকারাও জানতে চাই। তাই তুমি যদি এখন না বলো তাহলে আমি আবার নদীতে ঝাঁপ দেবো। আচ্ছা বলবো, কিন্তু আগে বলো তুমি কি আমায় ভালোবাসো? জানি না। তাহলে আমিও বলবো না। হ, ভালোবাসি তোমায়, কিন্তু কখন কবে থেকে এটা আমি নিজেও জানি না। তাহলে আজকের ঘটনা শোনার পর থেকে তুমি আর আমায় ভালোবাসবে না? কেন? তাহলে শোনো। বলো। আশরাফকে চেনো? ওনার কথা আমার বাবার মুখে শুনেছি। উনি আর আমার বাবা নাকি বেস্ট ফ্রেন্ড ছিল। তারা নাকি একে অপরকে ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু আমার বাবা ঢাকায় চলে আসে কাজের জন্য, আর উনি রাজশাহীতে চলে যান, কারণ উনি একজন ওসি ছিলেন এবং তার পোস্টিং হয়েছিল রাজশাহীতে। আমার যখন 11 বছর, তখন বাবা আমাকে বলে আমার প্রাণের বন্ধু আশরাফ আঙ্কেল আর তার পরিবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই দিন আমার বাবা খুব ভেঙে পড়েছিল। আশরাফ আঙ্কেলের নাকি একটা ছেলে ছিল। আমার বাবা আর ওনার ইচ্ছে ছিল আমরা বড় হলে আমাদের দুজনকে বিয়ে দেবে, কিন্তু উনি তার আগে পরিবার সহ মারা যান। সব মিথ্যে, সব মিথ্যে। আশরাফ সাহেব হলো আমার বাবা। নীলাদ্রি অবাক। ওতে আমার বাবাকে ওখানকার এক ড্রাগস স্মাগলার, তার নাম রেশাদ, সে আমার বাবা মাকে মেরে ফেলে, কারণ আমার বাবা ওখানে ওদের এগুলো খারাপ কাজ করতে দিত না। 2010 সালে আমার যখন 11 বয়স, দিনটা ছিল সোমবার। আমি বিকালবেলা আমার বন্ধুদের সাথে খেলা শেষ করে বাসায় আসি। আমি বাসায় ঢুকতে যাব, তখন দেখি রিশান তার লোকজন নিয়ে বের হচ্ছিল। আমি গিয়ে আমার বাসায় ঢুকি আর দেখি যে আমার বাবা মাকে ওরা গুলি করেছে। আমি এগুলো দেখে জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে মার কাছে যাই। আমার মা ততক্ষণে মারা গেছে, আমার বাবা তখন বেঁচে ছিল। উনি আমাকে দেখতে পেয়ে বলল, বাবা, আমায় রিশান মেরেছে, আমি তো পারলাম না। তুই এই দেশে থেকে অপরাধীদের পরিষ্কার করিস বাবা, ব্ল্যাক মাফিয়াদের ধ্বংস করে দিবি বাবা। যখন তোর কাজ শেষ হবে তখন তুই আবার ভালো হয়ে যাবি। না বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। না রে, আমার কাছে আর সময় নাই। আর শোন, আমার ইচ্ছা ছিল যে রাফিউলের মেয়ের সাথে তোর বিয়ে দেব। এই কথা বলেই তিনি আর থাকলেন না, চলে গেলেন। আমি আমার মা বাবার দাফন শেষ করে আমার বাবার গুলি নিয়ে চলে যাই রিশানের বাড়িতে। আমি ওর বাড়িতে ঢুকতে জেলেই যতজন আমাকে আটকাতে এসেছিল সবাইকে গুলি করি। তারপর চলে যাই রিশানের বাড়িতে। গিয়ে দেখি ও বসে আছে। আমায় দেখে বলল, রিশান বলল, কে রে তুই এভাবে বাসা ঢুকে পড়ছিস? BMS। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শাট শাট করে 3টা গুলি চালাই। একটা ওর কপালে, আর একটা ওর বুকে, আর একটা ওর পেটে লাগে। ওখান থেকেই আমার শুরু হয় মাফিয়া লাইফ, BMS। তারপর আমি চলে আসি কুমিল্লাতে, আর ওখানেই আমার পরিচয় হয় প্রীতম, সিজান, মানিক। ওদের নিয়ে নেই আমার এই মাফিয়া রাজ্যে। ওরা আমার জন্য জীবনও দিয়ে দিতে পারে। আমি আস্তে আস্তে সব ব্ল্যাক মাফিয়াদের মেরে ফেলি, আর ওখান থেকে যা টাকা পাই সব টাকা গরিবদের মাঝে ফেলিয়ে দেই। সব ব্ল্যাক মাফিয়াদের আমি মেরে দিয়েছি। এখন শুধু এই ঢাকাতে একটা আছে। ঢাকাতে আসার আমার 2টা কারণ। এক হলো এখানে একজন ব্ল্যাক মাফিয়া আছে, আর দ্বিতীয় হলো তুমি নীলাদ্রি। বর্তমান আমি সব কথা বললাম মাথা নিচু করে। তারপর আমি মাথা নিচু করে বললাম, নীলাদ্রি তুমি যদি আমায় পুলিশে দিতে চাও দিতে পারো, কিন্তু এখন আমায় কেউ ধরতে পারবে না।
আমি আগে লাস্ট ব্ল্যাক মাফিয়াকে মারবো, তারপর আমি নিজে আত্মসমর্পণ করব। আমি কথাগুলো শেষ করে নীলাদ্রির দিকে তাকালাম, দেখলাম নীলাদ্রির চোখে জল। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিব? আমি জানতাম। হঠাৎ ওই নীলাদ্রি এসে আমার জড়িয়ে ধরলো, আমিও তাকে আলতো করে জড়িয়ে ধরলাম। শুরু হলো ভালোবাসার এক নতুন অধ্যায়, যে অধ্যায় একটা ছেলে আর একটা মেয়ে ছোটবেলা থেকে যাদের ছিল বিয়ে হবার কথা, আজ তারা জড়িয়ে গেল এক ভালোবাসার বন্ধনে, যেখানটাতে থাকবে না কোনো রাগ, কোনো হিংসে, কোনো মনোমালিন্য, থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা। নীলাদ্রি আমাকে জড়িয়ে ধরেছে। এমন সময় নামলো বৃষ্টি। মনে হচ্ছে যেন আকাশ, বাতাস, নদী সবাই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আমি নীলাদ্রির মাথাটা আমার বুক থেকে সরিয়ে আমার দিকে করলাম, তারপর আমি ধীরে ধীরে আমার ঠোঁট তার দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম। নীলাদ্রি এতক্ষণে তার চোখ বন্ধ করে নিয়েছে, তার ঠোঁট দুটো কাঁপতেছিল। আমি আমার ঠোঁট দুটা তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলাম। নীলাদ্রি মনে করেছিল যে তার সাথে অন্য কিছু হয়তো হবে। তুমি তো ভয় পেয়ে গেছিলে ভিতর ডিম একটা। নীলাদ্রির এরকম কথা শুনে হঠাৎ করে তার হাত দিয়ে আমার মাথা ধরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। 2 মিনিট পর এটা কি হলো? কোনটা কি হলো? তুমি কিস করলে কেন? মানে এখন হচ্ছে তুমি আমার সম্পত্তি, তাই আমার যা ইচ্ছে আমি তাই করব। আর তাছাড়া তুমি আমার ভিতর ডিম বলেছিলে না? লে হালুয়া। আচ্ছা চলো, এখন অনেকক্ষণ ধরে ভেজা কাপড়ে আছো, ওষুধ করবে তোমার। আচ্ছা চলো। তারপর আমরা গিয়ে নীলাদ্রির গাড়িতে উঠলাম। এদিকে বৃষ্টি হচ্ছে। আমি তোমায় ড্রপ করে দিব। আরে না, লাগবে না। তুমি এত বেশি কথা বলো কেন? আচ্ছা চলো। গাড়ি চলতে চলতে আমার মেসের সামনে এসে দাঁড়ায়। আচ্ছা যাও তাহলে। বাই। বাই। আমি গাড়ি থেকে নেমে আসতে যাব, পেছন থেকে নীলাদ্রির ডাক। রিহান, কি? শোনো। আমি ওর কাছে এগিয়ে গেলাম। বলো। নীলাদ্রি আমার হাত ধরে টেনে নিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, বাই। আমি আর দাঁড়ালাম না। এদিকে এই সিজন মানিক, দেখ ভাই একটা মেয়ের সাথে। কই কই? কোথায়? ওরা দুজন গেম খেলতেছিল, কিন্তু প্রীতমের কথায় ওরা রীতিমতো দৌড়ে যায়। ভাই এটা আমি কি দেখলাম? ভাই একটা মেয়ের সাথে। এই দেখ দেখ, মেয়েটা ভাইয়ের হাত ধরে টান দিল। শুধু টানে দিল না রে, আবার চুমুও দিল। ভাই এই রোমান্টিক সিন দেখে তো আমার মনে এখনো প্রেম করতে চায়। অন্যদিকে আমি আর নীলাদ্রির কাছে দাঁড়াই না, আমি আমার মেসের ভেতরে চলে আসলাম। এসে দেখি ওরা তিনজন আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে? আমি কি চিড়িয়াখানার কোনো প্রাণী নাকি যে এইভাবে দেখছিস? আমি এই কথা বলে একটা প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে বাথরুমে গিয়ে গোসল করে চেঞ্জ করে নিলাম। আমি বাইরে আসতেই দেখি ওরা তিনজন একসাথে। ভাই ভাবি কি আমাদের পছন্দ হয়েছে? আমি অবাক। কি এর ভাবি? কার ভাবি? কেমন ভাবে? এ নেকা ষষ্ঠী, যেন কিছু জানে না। একটা মেয়ে যে আপনাকে নামিয়ে দিয়ে গেল। তারপর আপনার হাতটাও ধরেছিল। তারপর আপনাকে ইয়েও দিয়েছিল। আমি তো বুঝে ফেলছি এরা সব দেখছে। নীলাদ্রির উপর আমার এখন খুব রাগ হচ্ছে। ওর এখানে এসে চুমু দেওয়া লাগবে কেন? তা ভাই ভাবির নাম কি? কি আর করার, আমার সবকিছু ঠিকঠাক বলা ছাড়া। নীলাদ্রি। কোথায় পড়ে? আমি আর ও একই ক্লাসে পড়ি। কার মেয়ে? এমপির। কি? রে। তারপর ওদেরকে নদীর পাড়ে সবকিছুই খুলে বলি। ও ভাই বুঝলাম, তার মানে এই মেয়েটাই আপনার ছোটবেলার রাজকুমারী। এদিকে নীলাদ্রি বাড়িতে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল। কি রে, আজ এত দেরি হলো কেন? বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? বলি ব্যাপারটা কি? এমনি। অন্যদিকে রাত 11টা বাজে। এ শোন, তোরা বিএমএস এর খোঁজ পেয়েছিস? কি বলেন ভাই, সত্যি? ও এখন ভার্সিটিতে আছে। তাহলে চলেন ভাই, ওকে কালই গিয়ে মেরে দেই। দেখ সালাম মূর্খ, ওকে যদি এত সহজে মারা যেত তাহলে আজ মাফিয়া কিং এ বিএমএস না আমি হতাম, বুঝেছিস? ও তাহলে কি করবেন? আমি তোদেরকে ওর সব ডিটেলসে দিয়ে দেব। তোরা কয়েকদিন ওর ওপর নজর রাখতে হবে। সকাল হয়ে গেছে।
নীলাদ্রি ভার্সিটিতে এসে রিহানের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু রিহান এখনো আসছে না। নীলাদ্রি অপেক্ষা করতে করতে দেখে রিহান আসতেছে। নীলাদ্রি রিহানের কাছে যাওয়ার আগে সেখানে নীলাশা চলে আসে। আমি দেখতেছি নীলাশা আমার দিকে আসতেছে। এই তোমার আসতে এতক্ষণ লাগে, আর কাল তুমি আসলে না কেন? চুপ হয়ে রইলাম। নীলাশা আমার হাতটা ধরে আমি নীলাদ্রির দিকে তাকালাম, কেমন যেন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো বলো? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। নীলাশা আমার আরো কাছে এগিয়ে আসলো। ও এমন সময় দেখি নীলাদ্রি আমাদের কাছে এসে গেছে। এই মেয়ে সরো। নীলাশাকে আমার কাছ থেকে সরে দিয়ে, কেন? ও আচ্ছা আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি আমি আর রিহান একে অপরকে ভালোবাসি। কি সত্যি? রিহান ও যা যা বলছে সব কি সত্যি? ও কংগ্রাচুলেশনস। ওর অমন কথা শুনে নীলাদ্রি অবাক, কারণ নীলাদ্রি মনে করেছিল নীলাশা আমাকে ভালোবাসে, কিন্তু নীলাদ্রির সব কল্পনা জল্পনা ভেঙে দিয়ে নীলাশার এমন উত্তরে নীলাদ্রি অবাক। এই নীলাদ্রি আর রিহান শোনো, আমি কিন্তু দুইজনের দিক থেকে ট্রিট পাচ্ছি। অবশ্যই। কবে দিবা তাহলে? আজই চলো। আজ না, আমার একটু কাজ আছে। আচ্ছা তাহলে কাল। ওকে ডান। আচ্ছা বাই। বাই। নীলাশা চলে গেল। আমি ওদের কথা শুনছিলাম এতক্ষণ। এই রিহান চলো, আজ সারাদিন তোমার সাথে ঘুরবো। কেন, আজকে ক্লাস করবে না নাকি? আরে একটা দিন ক্লাস মিস করলে কিছু হবে না। নীলাদ্রি আমার হাত ধরে যে গাড়িতে তুলতে যাবে, তখনই মানিক, সিজন, প্রীতম আমাদের সামনে এসে হাজির। হাই ভাবি। হ্যালো, বাট তোমাদের তো চিনলাম না। কেন ভাই, আপনাকে আমাদের কথা কিছু বলেনি? কই না তো। ও আচ্ছা, শোনেন, আমরা হলাম বিএমএস এর ভাই, ওনার সাথে থাকি আমরা। ও এখন বুঝলাম। কিন্তু যাই বলেন, আপনাকে আমাদের ভাইয়ের সাথে দারুণ মানিয়েছে। তোরা আজ ক্লাস করবি না? কির ক্লাস আজকে? আজকে ভাবি আমাকে ট্রিট দিবে। আপনার যদি ক্লাস করার ইচ্ছে থাকে তাহলে আপনি যান, আমরা যাবো না। লে হালুয়া, এত বড় অপমান! আপনাকে আমরা ভয় পাই না, কারণ আমাদের ভাবি রক্ষা করবে। আমাকে ভয় পাস না তোরা, দাঁড়া আমি আসতেছি। ওদের দিকে এগোতেই ভাবি বাঁচান। রিহান থামো তো, ওদের সাথে এমন করতেছো কেন? ওরা তো শুধু ট্রিট চাইছে। এই তোমরা যাও, গাড়িতে গিয়ে বসো। ওরা গাড়িতে উঠে গেল। আমি বললাম, আজ বেঁচে গেলি। ওরা আমাকে ভেঙচি কেটে গাড়িতে উঠলো। তারপর আমি আর নীলাদ্রি গাড়িতে উঠলাম। নীলাদ্রি গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসে আছি। নীলাদ্রি গাড়ির রেস্টুরেন্টের সামনে এনে দাঁড় করালো। তারপর আমরা সবাই রেস্টুরেন্টে গেলাম। আমি আর নীলাদ্রি একসাথে বসলাম। তোমাদের যা ইচ্ছে অর্ডার করো, আজ সব বিল আমি দেবো। ওকে ভাবি। বলেই তারা অর্ডার শুরু করলো। মজার বিষয় হলো তারা খাওয়ার সময় কোনো চামচ ব্যবহার করছিল না, যা থেকে রেস্টুরেন্টের সবাই হাসাহাসি করছিল এবং সবাই নানা রকম কথা শোনাচ্ছিল। তোমরা চামচ ব্যবহার করো। হঠাৎ করেই আমি দাঁড়িয়ে গেলাম। তারপর বলা শুরু করলাম, এক্সকিউজ মি, আপনাদের সবার উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। আপনারা যে ওদের চামচ ছাড়া খাওয়া দেখে হাসতেছেন, একটা কথা কি ভুলে গেছেন যে আমরা যখন জন্মের পর প্রথম খাবার খেয়েছিলাম, সেটা কিন্তু আমাদের মা নিজের হাতেই আমাদের খেয়ে দিয়েছিল। আমাদের মা কিন্তু প্রথম এই হাত দিয়েই আমাদের খাওয়া শিখেছিল। আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষার জন্য, আমাদের বাঙালি সংস্কৃতির জন্য 30 লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। কিন্তু আজ সামান্য 2 দিনের বিদেশি রীতির জন্য আপনারা আমাদের বাঙালি রীতিকে দেখে হাসছেন। বাবা, ধিক্কার জানাই এমন বাঙালিকে যারা বিদেশি রীতির জন্য নিজেদের বাঙালি রীতিকে নিয়ে হাসাহাসি করে। আমি আর কিছু বললাম না, সেখান থেকে চলে আসলাম। আমি বাইরে দাঁড়িয়ে আছি। তারপর দেখি নীলাদ্রি সহ ওরা 3 জন আসতেছে। আমি বললাম, কি হলো, আসতে এত দেরি হলো কেন? আরে ভাই বলো না, তুমি যে বলে আসলা তাতে সবাই তাদের ভুল বুঝতে পারছে। তারা তোমাকে খুঁজতে ছিল। আর ওরা সবাই এসে আমাদেরকে সরিও বলেছে। ও আচ্ছা, বুঝছি, এখন চলো। নীলাদ্রি, রিহান, জিহান, প্রীতম, মানিক দাঁড়িয়ে আছে। তারা গাড়িতে উঠতে যাবে তখনই পিছন থেকে 10-12 জনের মতো কিছু বকাটে ছেলে নীলাদ্রিকে নিয়ে বাজে বক্তব্য করছিল। আশিক ভাই, দেখেছো মালটাকে? রে, কি ফিগার! আমি আর চুপ থাকতে পারলাম না। কে বললি এই কথাটা? কেন,
কি করবি তুই, আমি বলেছি। আমাকে ধাক্কা দিয়ে বলল আশিক। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি 5 পা পিছিয়ে এসে পিছনে ঘোরলাম, তারপর আমার ঘাটটা ঘুরিয়ে ফোটালাম। তোমাদের ভাই এগুলো কি করতেছে? ভাবি আপনি শুধু দেখতে থাকেন। ভাবি বিনা টিকিটে এখন অ্যাকশন মুভি দেখেন। আমি আশিকের দিকে দৌড়ে গিয়ে একটা সুপারম্যান পাঞ্চ দিলাম। আশিক সহ ওখানে যারা ছিল সবাই আশিকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আশিকের মুখ দিয়ে রক্ত পড়তেছিল। তারপর ওরা একে একে আমাকে মারতে আসলো। আমিও কাউকে সুপারম্যান পাঞ্চ, কাউকে সুপার কিক মারতেছি। সবাই ওরা ধরা মার খেয়ে এখন পড়ে আছে। তারপর আমি আশিকের কাছে গেলাম। মেয়েরা মায়ের জাতি, এখন থেকে তাদের সম্বন্ধে কিছু বলার আগে তোকে এই 3টের কথা মনে পড়বে। আর একটা কথা, তোর কিন্তু মেয়েদের শক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি চলে আসলাম নীলাদ্রির দিকে। যখন মারামারি হচ্ছিল তখন নীলাদ্রি বারবার বলছিল সৃজনদের যে তোমরা যাও, রিহানকে থামাও, আর না হয় তোমরা ওকে সাহায্য করো। আরে ভাবি, ভাইয়ের ওরা কিছুই করতে পারবে না, আর ভাইয়ের কারোর সাহায্যও লাগবে না। ভাই তো এমনি এমনি বিএমএস হয়নি। আমি মারামারি শেষ করে তাদের কাছে গেলাম। ভাই তুমি কি মারটাই না মারলা ওদের। হয়েছে, এখন চল। তারপর সবাই গাড়িতে উঠলাম। নীলাদ্রি ড্রাইভ করছিল। আচ্ছা রিহান, তুমি কবে এগুলা ছেড়ে দিয়ে সাধারণ মানুষ হয়ে যাবে? আমি তো তোমাকে বলেছিলাম যে আমার টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে আমি বেরোতে পারবো না। কিন্তু তোমার সেই টার্গেটটা কবে পূরণ হবে? খুব শীঘ্রই। আমি বুঝে ফেলেছি যে কে এর পেছনে আছে। শুধু রাজের একটা কলের অপেক্ষা। এই রাজটা আবার কি? ও আমাদের একজন গোপন মেম্বার, সব মিশনের আগে ও সব ডিটেলস জোগাড় করে। ও এই তোরা নাম, এসে গেছি। ওরা ভেতরে চলে গেল। নীলাদ্রি শোনো, আমি কাল ভার্সিটিতে আসবো না। কিন্তু কেন? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ও আচ্ছা, হুম। সাবধানে থেকো বাবু, বাই। হোয়াট ইজ বাবু? আমি কি বাচ্চা নাকি? আরে আমি ভালোবেসে বললাম। ও আচ্ছা, বাই। বাই। নীলাদ্রিও চলে গেল। আমি বাড়ির ভেতরে আসলাম। এসে দেখি ওরা 3জন একসাথে বসে আছে আর গেমস খেলছে। আমি একটা লাঠি নিয়ে গিয়ে ওদের সামনে একটা বাড়ি দিতেই ওদের হুঁশ ফেলো। তোদের মধ্যে কে যেন বলেছিল নীলাদ্রির সামনে যে আমাকে দেখে তোরা নাকি ভয় পাস না। ওরা একে অন্যজনকে দেখাচ্ছে। ওদের অবস্থা দেখে আমি হাসতে হাসতে শেষ। ভাই প্রীতম বলছিল। আরে শুধু শুধু আমায় বাস দিচ্ছিস কেন? ওই কথা তো মানিক বলেছিল। না ভাই আমি বলিনি ওই কথা, সিজন বলেছে। আমি বললাম সবাই কান ধরে 10 বার করে উঠবস কর। ওরা তাই করলো। আমি ওদেরকে বললাম যে আজ রাতে এক জায়গায় যাব, রেডি থাকিস। রাত বাজে 1:17। যখন এই ব্যস্ত শহর গভীর ঘুমে আসছিল তখনই এক হিংস্র সিংহ পেরিয়ে আসবে। তার হিংস্র রূপে তার তাণ্ডব নীলা চালাবে এই ব্যস্ত নগরীর কিছু অপরাধের উপর। এই মানিক, সিজন, প্রীতম, রেডি হয়ে নে, মিশনে যেতে হবে। ওকে ভাই। আমি আমার সেই ড্রেস, নীল প্যান্ট, নীল জ্যাকেট, একটা নীল হ্যাট ও নীল মাস্কের মধ্যে কঙ্কালের ডিজাইন করা মাস্ক পরে নিলাম। আমার কাছে একটা ডেজার্ট ইগল, যেটা আমার ফেভারিট পিস্তল। এক কথা ইসরায়েলের এই একটা জিনিসই আমার ভালো লাগে, কারণ এই ডেজার্ট ইগলের ধ্বংসাত্মক ক্ষমতা অসাধারণ। আর আমার বাম হাতের জ্যাকেটের নিচে একটা গুপ্ত পকেট আছে, এটা কেউ জানে না। সেই পকেটে .2 ক্যালিবারের একটা পিস্তল লুকানো আছে। আমরা 4 জনই একই পোশাক পরে বের হই, বিকজ দিস ইজ দ্য সিম্বল অফ আওয়ার বিএমএস। আমরা বের হয়েছি 3 জনের কাছে 3টা বাইক। আজ আবারও এক হিংস্র প্রাণী বেরোবে, কিন্তু আজ রক্তের নেশা নয়, অন্য এক কাজে। আমাদের বাইকগুলো এসে একটা পুরনো গোডাউনের কাছে এসে থামলো। আর হ্যাঁ, সেই গোডাউনটা হলো রাফাতের গোডাউন। আমরা 3 জন বাইক থেকে নেমে গোডাউনের ভেতরে চলে গেলাম। আমাদের এমন পোশাক দেখে রাফাতের লোকেরা বলে, কে রে তোরা, এইখানে এসেছিস কোন সাহসে? এই কি বললি তুই? কেন, শুনিসনি নাকি? এইবার রাফাতের লোকেরা আমাদের মারতে আসতেছিল। তার মধ্যে রাফাত এসে যায়। সে এমন দেখে তার লোকদের মধ্যে থেকে একজনকে কষিয়ে চড় মারে। তারপর বলে, তোরা কি জানিস উনি কে? উনি হলেন আমাদের বাংলাদেশের নাম্বার 1 মাফিয়া, যার নাম শুনলে সবাই থরথর করে কেঁপে ওঠে। রাফাতের কথা শুনে সব লোক হাঁটু মুড়ে বসে যায়। প্রীতম আমাকে একটা চেয়ার এনে দিল। আমি বসলাম। তারপর একটা সিগারেট ধরালাম। ভাই আপনি কেন এখানে আসতে গেলেন? আমাকে বললে তো আমি চলে যেতাম। আসলাম তোকে দেখতে, কেমন কাজকর্ম করতেছিস। তারপর ওর সাথে আরো অনেক কথাবার্তা হলো।
আমি যে চলে আসতে যাব তখন রাফাতের ডান হাত আশরাফুল আমার দিকে তাকিয়ে মুচকে আসলো। আমিও তার দিকে তাকিয়ে আসলাম। তারপর আমরা চলে আসলাম। আমরা আসার পর এই তোরা গিয়ে ওর প্রেমিকা নীলাদ্রিকে ধরে নিয়ে আন। কালকেই হবে ওর শেষ দিন, বড্ড বেশি বার বাড়ছে ও। ওর ডানা আমি কাল কেটে দিব। বলেই রাফাত আর তার লোকেরা হাসা শুরু করলো। সকাল হয়ে গেছে, আমার অনেক আগেই ঘুম ভেঙে গেছে। ভাই আজকে আমরা ভার্সিটিতে গেলাম না কেন? হ্যাঁ ভাই, কেন গেলাম না? কারণ আছে রে, একটু সবুর কর, তাহলেই তোরা বুঝতে পারবি। এদিকে নীলাদ্রি তার গাড়ি নিয়ে যাচ্ছে ভার্সিটির উদ্দেশ্যে। হঠাৎ করে তার গাড়ির সামনে পিছনে ডান বামে চারদিক থেকে 4টা গাড়ি এসে সেখান থেকে লোকজন টেবে নীলাদ্রিকে বের করে। কলার ফ্রম মাখা রুমাল শুকিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। অন্যদিকে ফোনটা বেজে উঠলো আমার। রাজের কল আসছে। হ্যাঁ রাজ, বল। ভাই আপনার সব সন্দেহ ঠিক। আমি আগেই বুঝে গেছিলাম। ভাই আমি এখানে আছি। ওকে, তুই ওখানে থাকিস। ফোনটা কাটার পরে আরেকটা ফোন আননোন নাম্বার থেকে। হ্যালো, কে? আমি রাফাত। রাফাত, বল। তা আজ তুই অন্য নাম্বার থেকে? এ শোন, আমাকে আর তুই করে বলবি না। আর তোর আনারকলিকে আমি এখানে তুলে এনেছি, বুঝছিস? ওকে যদি বাঁচাতে চাস তাহলে আমাদের ডেরায় চলে আয়। এ রাফাত, তুই কিন্তু বিরাট বড় ভুল করতেছিস। হ্যালো হ্যালো। ফোন কেটে গেল। যেটা ভেবেছিলাম সেটাই হলো। আমি আর দেরি না করে চলে গেলাম ওর গোডাউনে। আজ আমি আমার আর বিএমএস এর ড্রেস না পরে সাধারণ ড্রেস পরে চলে গেলাম। শুধু আমার ফেভারিট গানটা নিয়ে বেরিয়ে পড়লাম। তোর রেডি থাকিস, রাফাত নীলাদ্রিকে কিডন্যাপ করে আমাকে হুমকি দিচ্ছে। কি, ওর এত বড় সাহস? আমি গেলাম। তারপর আমি আমার বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমি চলে আসছি রাফাতের গোডাউনে। রাফাতের গোডাউনে ঢুকে আমি দেখলাম নীলাদ্রির মুখ বাঁধা। সে আমাকে দেখে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার মুখ বাঁধা থাকায় কিছু বলতে পারলো না। রাফাত আমাকে দেখে, আসুন হিরো আসুন। তুই এই কাজ করে অনেক বড় ভুল করেছিস। এই গলা নামিয়ে কথা বল। আর মনে রাখিস, এটা তোর এরিয়া না, তাই হিরোগিরি কম দেখা। আমি ওর কথা শুনে হাসতে থাকলাম। কিরে, অগ্রিম মৃত্যুর শোকে পাগল হয়ে গেলে নাকি? যে এরকম পাগলের মতো হাসছিস? না রে, আমি তোর মৃত্যু দেখতে পেয়ে হাসছি। শোন ভাই, এইসব তোর স্বপ্নই থেকে যাবে। আচ্ছা শোন, তোর মরার আগে শুনে যা, তুই যে ড্রাগস স্মাগলার নারী পাচারকারীদের খুঁজতে এখানে এসেছিস, সেটা আর কেউ নয়, সেটা হলাম আমি। কিন্তু তুই সেটা ধরতেই পারিসনি। আর আমি তোর সাথে থেকেই তোর সাথে গেম খেলেছি। কিন্তু তুই সেটা ধরতেও পারিসনি। আর আজ তোকে মেরে আমি হব মাফিয়া কিং। বয়েজ, সো লেট স্টার্টস। ওকে গুলি করে সবাই ওর বুক ঝাঁঝরা করে দাও। কিন্তু কেউ তাকে গুলি করছে না দেখে রাফাত আবার বলা শুরু করলো। কি হলো, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? ফায়ার! কিন্তু কেউ গুলি চালাচ্ছে না। তারপর রিহান হাসা শুরু করলো। কি হলো, এরা কেন তোর কথা শুনছে না? এই কথা বলে রিহান আবার হাসা শুরু করলো। তাহলে শোন, তোর ভাইকে মারার পর তোর ডান হাত হিসেবে যে তোর দলে যোগ দেয় সে হলো আশরাফুল, আর আশরাফুল হলো রাজ। আমার কথা শুনে রাফাত সহ ওখানে থাকা সবাই অবাক। ততক্ষণে সিজন প্রীতম মানিকও চলে আসছে। আমি আবার বলা শুরু করলাম। রাফাত শোন, তোর উপর আমার অনেকদিন থেকেই সন্দেহ ছিল তোর উপর। তখন তোর ভাই ছিল তোর ডান হাত, কিন্তু আমি তাকে মেরে দেই, কারণ সে নীলাদ্রিকে তুলে নিয়ে গেছিল। তোর ভাই মারা যাওয়ার পর আমি রাজকে তোর দলে ঢুকে দিলাম আশরাফুল হিসেবে। আর আশরাফুল ওরফে রাজ আমি তোর সব কুকুরটির খবর দিতে থাকে। আমি একটা শর্টের সময় খুঁজতেছিলাম তোকে মারার, আর সেটা এসেও গেল। শোন, এই মাফিয়ার দুনিয়াটা তোর মতো বাচ্চাদের জন্য নয় রে। এখানে যে যত তার শত্রুর সাথে গেম খেলতে পারে, জয় তারই হয়। রাফাত এই কথা শুনে তার গুলি বের করতে যেই আমাকে মারতে যাবে, তার আগে পেছন থেকে একটা গুলি চলে, যেটা তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে কপাল ফুটো করে বেরিয়ে গেল। আর গুলিটা মেরেছে রাজ। চোখের সামনে রাফাতের নিথর দেহটা পড়ে থাকে। নীলাদ্রির বাঁধন খুলে দেওয়া হয়, তখন সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আজ তো তোমার মিশন শেষ, এখন তো সাধারণ মানুষ হয়ে যাও। চলো না, আমরা অনেক দূর চলে যাই। এখন আমি ভালো হয়ে যাব। কিন্তু তখনই পুলিশ এসে যায় আর বলে, হ্যান্ডস আপ বিএমএস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি হেসে দিলাম তার কথা শুনে। ইন্সপেক্টর, আমি যদি না চাই তাহলে আমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু আমি আজ ধরা দেব, কারণ আমার মিশন শেষ।
পুলিশ আমাকে হাত করা পরিয়ে নিয়ে যাবে। এমন সময় নীলাদ্রি, ওকে ছেড়ে দিন অফিসার। না নীলাদ্রি, তুমি আর বাধা দিও না, আমার জন্য অপেক্ষায় থেকো। নীলাদ্রি আর কিছু বললো না। তখন সেজান, প্রীতম, মানিক, রাজ ওরা বলে, ইন্সপেক্টর ভাইয়ের সঙ্গে আমরা জড়িত ছিলাম, তার প্রত্যেকটা কাজে আমরা জড়িত, তাই আমরা সমান অপরাধী ও দোষী। ওদের কথা শুনে আমার চোখ দিয়ে আপনা আপনি জল পড়লো। তারপর ইন্সপেক্টর আমাদেরকে নিয়ে চলে গেল। পরের দিন আদালতে তোলা হয়েছে আমাদের। আপনাদের কিছু বলার আছে? হ্যাঁ ইওর অনার। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলাম। আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, সে তার কর্তব্যের জন্য জীবন দেন। তিনি ড্রাগস স্মাগলারদের হাতে খুন হন এবং আমার মাও আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল দেশ থেকে সন্ত্রাস দূর করতে। আমিও তাই করেছি। আইন যাদেরকে ধরতে পারেনি আমি তাদেরকে মেরেছি এবং তাদের কাছ থেকে পাওয়া টাকা আমি গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি আজ অব্দি কোনো নিরপরাধ মানুষকে মারিনি, আমি শুধু তাদেরকেই মেরেছি যারা অসংখ্য খুন করেছে। আজ আমি দেশ থেকে সব অপরাধীদের শেষ করেছি। আপনার কাছে যদি মনে হয় আমি কোনো দোষ করেছি, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি সেটাই মাথে পেতে নেব। দ্যাটস অল ইওর অনার। অন্যদিকে সারা দেশে ছড়িয়ে পড়েছে বিএমএস গ্রেপ্তার হয়েছে। সারা দেশে সাধারণ মানুষরা আন্দোলন করছে। আদালতের সামনে অসংখ্য মানুষের ভিড়। তারা সবাই বিএমএস এর মুক্তি দাবিতে আন্দোলন করছে, কারণ বিএমএস আজ অব্দি কোনো নির্দোষ মানুষকে খুন করেনি এবং সে সর্বদাই গরিবদের সেবায় নিয়োজিত থেকেছে। তাই বিএমএস এর মুক্তি চায়। অন্যদিকে আদালতের সবার চোখে জল। তারপর জজ সাহেব অনেক ভাবনা চিন্তা করার পর তার রায় দিচ্ছে। সকল দিক দিয়ে বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিএমএস ওরফে রিহান যাদেরকে খুন করেছে তারা সকলেই ড্রাগ স্মাগলার এবং নারী পাচারের মতন ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত ছিল। তাছাড়াও রিহান গরিবদের বন্ধু হিসেবে পরিচিত, কিন্তু সেই আইনকে নিজের হাতে তুলে নেওয়ায় এই আদালত তাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছে। এই রায় শোনার সাথে সাথে আদালত যারা উপস্থিত ছিল তাদের সবার মুখে হাসি ফুটল এবং যারা আন্দোলন করছিল তারাও আজ খুব খুশি। আমি আদালত থেকে বের হলাম। বের হয়ে দেখি অনেক অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে। আমি দেখলাম নীলাদ্রি সহ তার বাবা আছে, আর নীলাদ্রির সাথে আরো 4 জন মেয়ে যাদের আমি কখনো দেখিনি আগে। নীলাদ্রি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তারপর তার বাবা আমাকে বলল, বাবা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড আশরাফের ছেলে, এখন নতুন জীবন শুরু করো আমার মেয়েকে নিয়ে। আঙ্কেল। আমি সিজানদের খুললাম। তারা দেখি একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে ইশারায় ডাকলাম। তারা মনে করেছিল আমি তাদের কথা ভুলে গেছি, কিন্তু তাদের ধারণা ভুল করে। আমি যখন তাদেরকে ডাকলাম তারা এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি বললাম, তোরা আমার নিজের ভাইয়ের থেকেও বেশি কিছু, তোদেরকে ছেড়ে আমি থাকি কি করে? তারপর আমি নীলাদ্রিকে বললাম, নীলাদ্রি, এদের 4 জনকে তো চিনলাম না, শুধু একজনকে চিনি, সে হলো নীলাশা। এ হলো নিশি, এ হলো রিনা, আর এ হলো লামিয়া, আর এরা হলো তোমার এই 4 ভাইয়ের গার্লফ্রেন্ড। নিশি হলো সিজনের, আর নীরা হলো প্রীতমের, আর লামিয়া হলো মানিকের। আর জানো নীলাশা কে তুমি? আমি ভুল ভাবতাম, সে হলো রাজের প্রেমিকা। কি? আমি তো এগুলো কিছুই জানি না। তারপর আমি রাস্তার দিকে তাকালাম, দেখলাম ওরা 4 জন লজ্জায় মাথা নিচু করে আছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যা করার করেই ফেলছিস। যা, যে যার যার মতো করে তার গফের সাথে গিয়ে দাঁড়া। সবাই যে যার মতো দাঁড়ালো। আমি নীলাদ্রির কাছে গিয়ে বললাম, নীলাদ্রি, আজকে তো আমাদের এই মাফিয়া গল্পটা শেষ হলো, তোমার কিছু বলার আছে নাকি? তাহলে বলে ফেলো। সকল পাঠক পাঠিকাদের উদ্দেশ্যে বলতেছি, এতদিন ধরে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে দয়া করে জানাবেন। আবার দেখা হবে কোনো নতুন গল্পে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন।